বেচে দেওয়া ও বাঁচা। ইস্টবেঙ্গলের সংক্রান্ত আমার আগের অডিওটা শুনে এক ইস্টবেঙ্গল ফ্যান দেখলাম ইউটিউবে একটা বড় কমেন্ট করেছেন। পরে খুব খারাপ লাগছিল, মানে তার কথা ভেবে বা তার মতন যারা ভাবছে তাদের কথা ভেবে। দেখুন, মন খারাপ হওয়াটা স্বাভাবিক, মনে প্রফুল্ল ভাব আনাটাই এই মুহূর্তে অনুচিত, কিন্তু বেশি মন খারাপ করবেন না, কেননা নিজে থেকে মন ভালো হবে না, কর্ম করতে হবে, তাহলেই মনটা ভালো হবে। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের যারা স্টলওয়ার্ট ইতিহাসে, ইনক্লুডিং রবীন্দ্রনাথ, তার প্রচুর দুঃখের গান করে গেছেন, মানে দুঃখের লিটারেচার তৈরি করেছেন। রবীন্দ্রনাথের কথাই ভাবুন, আমার অন্যতম ব্যক্তিগতভাবে খুবই প্রিয় একজন গীতিকার, বাঙালির তো অবশ্যই। আজ 25শে বৈশাখ, ওনার দেখবেন বেশিরভাগ গানই দুঃখের গান। যেমন একটা গান মনে পড়ছে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তো উনি জীবনে অনেক দুঃখ পেয়েছেন। যাকে দুঃখের গান শোনা ভালো, কিন্তু নিজেকে বেশি দুঃখে রাখবেন না। দেখুন, জীবনে বেশিরভাগ সমস্যারই সমাধান আছে, কিছু কিছু জাগতিক নিয়ম ছাড়া বেশিরভাগেরই সমাধান আছে। আমি ওনার ওই কমেন্টের সূত্র ধরেই এই আলোচনাটা করি। অনেকেই বলছেন যে ক্লাবকে কেন দিয়ে দেওয়া হলো না কোয়েসের হাতে, বা যে সিমেন্ট কোম্পানির হাতে কেন দিয়ে দেওয়া হলো না। দেখুন, কোয়েসের ব্যাপারটা তো আমি নিজে ব্যক্তিগতভাবে জানি, কেননা আমরা একটা আগের অডিওতে বলেছিলাম না যে একটা সময় ভেবেছিলাম বিদেশে থাকি, দেখি যদি কোনো সাজেশন দেওয়া যায়। তো তাই আমি কিছুদিন ওই ওনাদের মানে এক খুব উঁচুর মহলে এক কর্মকর্তার সঙ্গে কথার আদান প্রদান করতাম। উনি হোয়াটসঅ্যাপ কল করতো, আইডিয়া নিত। পরবর্তীকালে বুঝতে পারলাম যে ওনারা ঠিক সিরিয়াস নয়, মানে খেলা সম্পর্কে, মানে কেন এসেছেন নিজেরাও জানেন না। তাই ওই গল্পটা থাক। শ্রী সিমেন্ট বা যে কোনো, দেখুন একটা ব্যাপার হচ্ছে, বেচে দেওয়াটা সহজ, বাঁচাটা কঠিন। আপনি নিজেকে সহজেই বেচে দিতে পারেন। আমি ধরুন, আমরা অনেকেই অল্প বয়সে ধর্মতলায় কলকাতায় প্রচুর সিনেমা হলে গেছি, গ্লোব, প্যারাডাইস, নিউ এম্পায়ার, সেগুলো কিচ্ছু নেই, একটাও নেই। মানে আমাদের অনেকেরই জীবনের ইতিহাস থেকে ওইগুলো সব মুছে গেছে, চালাতে পারেনি এই সিনেমা হলগুলো। অনেক ঐতিহাসিক স্থান ভেঙে পড়ে, রক্ষণাবেক্ষণ করা হয় না। বেসিক্যালি আপনার জীবন থেকে কিন্তু আপনার ইতিহাসটা মুছে দেওয়া হয়। কিন্তু আপনি যাবেন যে কোনো উন্নত দেশে, ইউরোপে যাবেন, যে কোনো উন্নত দেশে, দেখবেন ওরা ইতিহাসটাকে রক্ষা করে এবং সেটাকে মডার্নাইজ করে, যুগোপযোগী করে তোলে। আমাদের দেশে সেটা হয় না। সেটা হয় না বলে যে সেটাই ঠিক নিয়ম তারও কোনো মানে নেই, যে আপনি পারছেন না বলে বেচে দেবেন। ধরুন, এই যে আজকের দিন আপনি বসে বসে ভাবছেন, কাঁদছেন, ঘুমোচ্ছেন না, বা মাথা খাটাচ্ছেন, এটা কেন করতে পারছেন? এটা এই জন্যই করতে পারছেন যে ক্লাবটা বেচা হয়নি বলে, যে এখনো আপনি ভাবছেন যে আপনার ভাবনা থেকে ক্লাবের কোনো উপকার হতে পারে। এই যে একজন উনিই লিখলেন যে আপনাদের মতন লোকরা যদি ক্লাবের সাথে যুক্ত হয়, এটা সম্ভব নয়, কারণ আমি আমার পেশায় রয়েছি, আমার অন্য পেশা, আমার পেশাতে আমাকে দাঁড়াতে আমাকে পরিশ্রম করতে হয়েছে। সবাইকে যে যা নিজের পেশায় দাঁড়াতে পরিশ্রম করতে হয়। যে ধরুন আইন পেশায় আছে, তাকেও পরিশ্রম করতে হয়। যে ধরুন পলিটিক্সে দাঁড়িয়েছে, তাকেও পরিশ্রম করতে হয় জীবনে দাঁড়াতে গেলে। তো তেমনি যিনি ডাক্তার, তাকেও তার পেশায় অনেক পরিশ্রম করে বুদ্ধি খাটিয়ে দাঁড়াতে হয়। ইস্টবেঙ্গল যেহেতু একটা কমিউনিটি ক্লাব, ইস্টবেঙ্গলে বিভিন্ন পেশার ব্যক্তি আছে ফ্যান হিসেবে, এবং তারা দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সবাই যে যার নিজের ফিল্ডে নিজের মতন করে পরিশ্রম করে দাঁড়িয়েছে।
যারা বিদেশে দাঁড়িয়েছে তাদের পক্ষে তো আরও কঠিন, কেননা তারা ধরুন ভারতে পড়াশোনা করে বড় হয়ে তারপর একটা ভিন্ন পরিস্থিতিতে গিয়ে ভিন্ন দেশে গিয়ে ভিন্ন জাতির লোকের সাথে লড়াই করে নিজের জায়গাটাকে দাঁড় করিয়েছে। তো ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে তো লড়াইটা আরও সহজ। ইস্টবেঙ্গলকে তো আর বিদেশি শক্তির সাথে লড়তে হচ্ছে না, বিদেশি ক্লাবের সাথে লড়তে হচ্ছে না, ইস্টবেঙ্গলকে লড়তে হচ্ছে কিছু ভারতীয় ক্লাবের সাথেই। তো বিদেশি শক্তির সাথে তো লড়তে হচ্ছে না ইস্টবেঙ্গল ক্লাবকে, ইস্টবেঙ্গল ক্লাবকে লড়তে হচ্ছে ভারতীয় কিছু ক্লাবের সাথে। তো কেন পারবে না? অবশ্যই পারবে। এবার আপনি বলছেন যে সাবেকি কর্তাকে ক্লাবটাকে ঠিক পথে চালনা করছে, ঠিক পথে চলছে না, কিন্তু এমন নয় যে কোনো কাজই ঠিকঠাক হচ্ছে না। এই যে ক্লাবটাকে রক্ষা করলো, ধরুন ক্লাবটা বেচতে দিল না, সেই কাজটা ঠিক করেছে। কিন্তু বলছি বেচা আর বাঁচা দুটো আলাদা আলাদা কাজ। বেচেননি ঠিক আছে, কিন্তু এবার বাঁচাতে হবে তো ক্লাবটাকে। আপনি বেচলেন না, আপনি বাঁচালেনও না, তাহলে মুশকিল। আপনাকে আইডিয়ালি বাঁচাতে হবে, মানে বেচা থেকে রক্ষা করতে হবে, তারপর বাঁচাতে হবে ক্লাবটাকে। এই বাঁচাতে কী করে হবে এইটা নিয়ে ঠিকঠাক করে ভাবতে হবে। সবার আগে কি, যে কোনো ধরুন আপনার কোনো একটা অসুখ হলো বা আপনার গাড়ির অসুখ হলো, তো আপনি যখন যান গ্যারাজে, তো সে তো আগে ডায়াগনোসিস করে যে আপনার গাড়িতে কী প্রবলেম বা আপনার দেহে কী প্রবলেম আছে, তারপর তো একটা ওষুধ দেয়। তো আপনার ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কি হচ্ছে, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ফ্যানরা যে যার নিজের মতন করে বলছে ওকে নাও তাকে নাও, একে নাও তাকে নাও, কিন্তু বেসিক প্রবলেমটাই বুঝতে পারছে না যে ইস্টবেঙ্গল ক্লাবের ঠিক প্রবলেমটা কী। আপনি যখন যেই মুহূর্তে প্রবলেমটা ঠিকঠাক বুঝতে পারবেন, টোটাল একটা ডায়াগনোসিস করতে পারবেন, তারপর আপনি সেই মতন আপনার সাধ্য মতন সলিউশন করতে পারবেন। সেই সলিউশন আপনার 1 বছরে হোক বা 2 বছরে হোক, 3 বছরে হোক করতে পারবেন। কিন্তু প্রথমে তো আপনাকে বেসিক প্রবলেমটা বুঝতে হবে। আপনি প্রবলেমটা বুঝলেন না, আপনি খালি একের পর এক সলিউশন করার চেষ্টা করে গেলেন, তো আখেরে যেটা হবে আপনার অর্থ অপচয় হবে এবং সময় নষ্ট হবে। আর উনি কমেন্টে লিখেছিলেন যে মর্গানের টাইমে বোধহয় আমাদের ভালো টাইম ছিল, তারপর থেকে পতন শুরু। ঠিক মর্গান নয়, ব্যাপারটা হচ্ছে ওই আশিয়ান টাইম। এবার কী হয়েছিল, আপনি যদি হিস্টোরিক্যাল মাইলস্টোনগুলো দেখেন, ওই আশিয়ান টাইমে ইস্টবেঙ্গলে কিন্তু ফান্ডিংটাও সবার বেশি ছিল। ঠিক আছে, ওই টাইমে ওই বিজয় মালিয়া যখন ছিল, উনি ইস্টবেঙ্গল আর মোহনবাগানের বাজেটটা সবার বেশি করে রেখে দিয়েছিলেন সেই সময়টায়। তো দেশের সমস্ত সেরা সেরা প্লেয়ারদেরকে এরা নিয়ে নিত। আর বাকি যারা ছিল সেকেন্ড থার্ড বয়, তারা অনেকটা পিছিয়ে ছিল ইস্টবেঙ্গলের থেকে। আর সেই সময় এক তো ছিল বাজেট ছিল, আর দ্বিতীয় ছিল সুভাষ ভৌমিক ছিল। ও দেশের সেরা সেরা প্লেয়ারদের বা বিদেশিদের মানে যে বাজেট অনুযায়ী নিয়ে আসতো। ক্লাব কর্তারা কিন্তু খুব একটা বেশি ভাবতো না। এরা এখন অনেকে অনেক কিছু বলছে, কিন্তু তখনও তারা ভাবতো না। তার পরবর্তীকালে কি হলো, ভৌমিক চলে গেল একটা সময়, বাজেট কমাতে শুরু করলো, আর এরা যেখানে ছিল সেখানেই পড়ে থাকলো। ইন দ্য মিন টাইম আলাদা শক্তি ডেভেলপ হতে শুরু করলো। মাহিন্দ্রা এলো প্রথমে, তারপর আপনার ডেম্পোর উত্থান হলো। আর্থিকভাবে মানে ওরা কিন্তু ফাইন্যান্সিয়ালি স্ট্রঙ্গার ছিল ইস্টবেঙ্গলের থেকে সেই সময়। ঠিক আছে, শুধু যে পারফরমেন্সে স্ট্রং নয়, ওরা ফাইন্যান্সিয়ালও স্ট্রং ছিল বা স্ট্রঙ্গার ছিল ইস্টবেঙ্গলের থেকে। তো আপনাকে এই পুরো সিকোয়েন্সটা বুঝতে হবে যে ইস্টবেঙ্গলের পতনটা কী করে শুরু হলো। তো এর থেকে উদ্ধারের উপায় তো আছেই। আর আপনাকে কিন্তু আপনার যারা হাতের কাছে রয়েছে তাদেরকেই করতে হবে। মানে ইস্টবেঙ্গলের কোনো ফ্যান আসবে না রক্ষা করতে। মানে যে ধরুন নিজের ফিল্ডে প্রতিষ্ঠিত আমেরিকায়, সে থোড়ি নিজের চাকরি ছেড়ে আসবে, তার চাকরির সাথে ফুটবলের কী সম্পর্ক। আমার যে চ্যাট ফোরাম আছে এখানে অনেকেই আছে যারা ধরুন ইউএসএতে থাকে, তারা তাদের মত প্রকাশ করে, কিন্তু তারা হঠাৎ করে সমস্ত তাদের কেরিয়ার ছেড়ে কেন কলকাতায় যাবে। তারা তো তাদের ফিল্ডে একটা দাঁড়িয়েছে এবং তার পেছনে অনেকটা সংগ্রাম আছে, সময় আছে। যে ফিল্ডে এখন প্রতিষ্ঠিত ধরুন, সেরকম অনেকে ইউরোপেও আছে। এবার তারা বলছে কেন, তারা এই জন্য বলছে, এটা ওটা বলছে, আমিও যেমন বলছি। তখন বেসিক্যালি আমরা ফ্যান, মানে প্রত্যেকটা ফ্যানের মতন আমার আপনার সবারই গায়ে লাগছে। এবার কেউ ধরুন মানে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে মানে চিল্লামিল্লি করছে, কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে কান্নাকাটি করছে, আর কেউ ধরুন ভাবার চেষ্টা করছে যে কী মূল সমস্যা এবং এখান থেকে উদ্ধারের উপায় কী কী। তো
এটাই বলার ছিল। আমি আমার আগের অডিওগুলোতে যেগুলো বলেছি এগুলো রিপিট করব না। ইস্টবেঙ্গল ক্লাবকে এই নিতোরা বেচেনি, খুব ভালো কাজ করেছে, কিন্তু এবার বাঁচাতেও হবে, এটা এদেরকেই করতে হবে। এবং ক্লাব কর্তা, ফ্যান, সবাইকে একসাথে ভাবতে হবে, আর বাকি যারা রয়েছে ইনভেস্টার, যে কী আমার প্রবলেম এবং এর থেকে উদ্ধারের উপায় কী। আপনি পুরো প্রবলেমটার দেখবেন, ওই একটা স্পাইডারম্যান একটা সিরিজ আছে হলিউড মুভি, ওখানে একটা বলে যে ইফ ইউ কাম অ্যাক্রস এ লার্জ প্রবলেম, ব্রেক ইট ইন্টু স্মলার প্রবলেমস। তো ইস্টবেঙ্গলে একাধিক সমস্যা আছে, বললাম না সময়টা বদলে গেছে। এক সময় কোনো কম্পিটিটার ছিল না, এখন কম্পিটিটার এসেছে মার্কেটে। তো আপনাকে এটা জানতে হবে যে আপনার যে পুরনো নলেজ, ওই নলেজটা কিন্তু আপনি হুবহু টুকে দিতে পারবেন না। নিতুরা যদি বলে আমরা একসময় রাজত্ব করেছি, সেই নলেজটা দিয়ে আমি আজকের দিনও চালাবো, হবে না। আপনাকে আজকের মতন করে ভাবতে হবে। সেই নলেজটা আপনার কাছে থাকা মানে ঠিক আছে, আমি একটা ক্লাব চালিয়েছি, ওই সময় একটা কনফিডেন্স আছে, বেসিক্সটা আমি জানি ফুটবলে। কিন্তু আপনি যদি ওই ওই ভাবেন যে ও আমি তো পাশ করে গেছি ক্লাস 12-এ, বাড়িতে আর সরস্বতী পুজোর দরকার নেই, তাহলেই মুশকিল। কেন এই এই নলেজ, এইটা যে আলোচনা করছি, এটা তো সরস্বতী, সরস্বতীর বন্দনা করছি আমরা, সরস্বতী চর্চা করছি। তো বিদ্যাটা কিন্তু আপনার সারা জীবন আপনার সঙ্গে থাকবে। এবং এই মুহূর্তে দরকার ইস্টবেঙ্গল ফ্যানদের মধ্যে দরকার, প্রত্যেকের মধ্যে দরকার, ক্লাব অফিসিয়ালদের মধ্যে দরকার, ইমামি লোকদের মধ্যে দরকার। মাথাটা খাটান, অবশ্যই সমাধান বেরোবে। আমি তো বলেই দিচ্ছি সমাধান কী কীভাবে হবে, মানে ম্যাক্রো লেভেলে। আর আমাদের চ্যাট ফোরামে প্রত্যেকে আছে এরকম ফ্যান, কেউ কেউ ইন্ডিয়াতে রয়েছে, কেউ কেউ বিদেশে এস্টাবলিশড, যে যার নিজের ফিল্ডে। ম্যাক্সিমাম কারোর সাথে ফুটবলে, কেউ ফুটবলের সাথে ওইভাবে জড়িত নয়। আমরা তো সব সাধারণ ফ্যান। ইস্টবেঙ্গল একটা কমিউনিটি ক্লাব, তো সেখানে ধরুন চোর ছ্যাঁচোর যেমন ক্লাবের ফ্যান হবে, তেমনই কেউ কেউ ধরুন প্রতিষ্ঠিত বিভিন্ন ফিল্ডে, মানে মানে স্বনামধন্য ফিল্ডে তারা, কিন্তু এরা সবাই আমরা মতের আদান প্রদান করছি, আর কিছুই নয়। তো এইটা এক্সপেক্ট করবেন না যে কেউ নিজের ফিল্ড ছেড়ে দুম করে ইন্ডিয়া চলে গিয়ে কাজ করবে, সেটা সম্ভব নয়। যারা ওই ফিল্ডে আছে এদের মধ্যে ডেডিকেশন তো আছেই, কিন্তু ডেডিকেশনটা এবার ঠিকঠাক দিকে চালনা করতে হবে, এবং এটা অসম্ভব কিছু নয়। প্রবলেম হচ্ছে ফ্যানরা এদের সাহায্য করছিল না কোনোভাবেই। ফ্যানরা উল্টোপাল্টা দাবি করছিল, আর এরাও ভাবছিল ও ফ্যানদের দাবি মেটালেই আমাদের সমস্যার সমাধান হবে। মানে ফ্যানদের দাবিগুলোর সাথে কিন্তু সলিউশনের কোনো মিল ছিল না। মানে ফ্যানরা বেশিরভাগ যেসব দাবি করছে ওইগুলো অপটিমাম সলিউশন ছিল না। আপনি যদি ভাবেন জাস্ট ফ্যান বলছে বলে আমি ফ্যানের কথা মতন কাজ করব, তাহলে কিছুই হবে না, দেশও এগোবে না। কেননা ফ্যানরা যদি সব বুঝতো, তো তারাই তো তাহলে বিভিন্ন লিডারশিপ পজিশনে চলে যেত। ফ্যানরা সব বোঝে না। ফ্যানরা অনেক সময় এটা চায় ওটা চায়, ঠিক আছে আপনি শুনবেন, মানে অবজ্ঞা করবেন না, সবার কথাটা শুনবেন, কিন্তু তারপর একটু ভাবার চেষ্টা করবেন। মানে আপনি যদি একটা ক্লাবের প্রধান হন বা ক্লাবের লিডারশিপ পজিশনে থাকেন, তো আপনাকে কিন্তু এগুলো ভাবতে হবে যে আমি কোথায় আছি, কি আমার প্রবলেম, মানে ম্যাক্রো লেভেলে কী প্রবলেম, মাইক্রো লেভেলে কী প্রবলেম, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এবং কাজগুলোর মধ্যে একটা লিঙ্ক আপ থাকা দরকার, একটা ইন্টিগ্রেশন থাকা দরকার। যেমন আমি আগের অডিওগুলোতে বলেছি যে আমি যা দেখেছি যে এইভাবে প্লেয়ারদের নামানো হচ্ছে আপনার RFDL-এ, আন্ডার-17-এ, কলকাতা ফুটবল লিগে, ISL-এ, কোনো কানেকশান নেই, লিঙ্ক আপ নেই। যে যার নিজের কাজটুকু করে বেরিয়ে যাচ্ছে। কুয়াদ্রাত ভাবছে ও আমি 2-3 জনকে প্রমোট করে দিলাম, আমার দায়িত্ব খালাস। মানে আপনি যখন কাউকে প্রমোট করছেন, ধরুন এইটা এখানেই শেষ করব জাস্ট একটা উদাহরণ দিয়ে। আপনি ধরুন কাউকে একটা প্রমোট করছেন যে কোনো লেভেল থেকে পরের লেভেলে, তো আপনার কিন্তু সবসময় মাথায় থাকা দরকার যে এই ছেলেটা কি ISL-এ আমার হয়ে 90 মিনিট কনসিস্টেন্টলি খেলতে পারবে উইথ এক্সিলেন্স। যদি তা না হয় আপনি তাকে প্রমোশন দেবেন না। আপনি জাস্ট প্রমোট করলেন এইটা দাবি করার জন্য আপনার প্রোফাইলে, আপনার সিভিতে বা রেজুমেতে যে আমি এতগুলো প্রমোশন করেছি, তাহলে মুশকিল আছে। ইনফ্যাক্ট আখেরে কিন্তু আপনিও মানে অ্যাজ আ কোচ কিছুই করে উঠতে পারবেন না জীবনে। মানে বাপেরও বাপ আছে, মানে যারা সেরকম ধুরন্ধর ব্যক্তি তারা এগুলো ইভ্যালুয়েট করবে যে আপনি যাদের প্রমোট করলেন তাদের ফাইনালি কোথায় কী গতি হলো।
ওরকম র্যান্ডাম প্রমোশন করলেন, সেরকম যদি ঠিকঠাক লোক হয় না যে আপনার সিভিটা ইভ্যালুয়েট করছে, আপনাকে প্রশ্ন করবে তুমি ভাই কতগুলো প্রমোট করলে। আচ্ছা, তারপর তাদের কেরিয়ার ট্র্যাজেক্টরিটা কী, তখন তোতলাতে থাকবে। তো যাকে যেটা বললাম, একটা প্রপার স্ট্রাকচার দরকার, আর প্রবলেমটা বুঝে সেই অনুযায়ী কাজ করুক। পারবে, এরাই পারবে। এমনও নয় যে একদম নির্বোধ মানুষ রয়েছে বাংলায়। আমি প্রচুর দেশে ঘুরেছি, প্রচুর দেশে থেকেছি কর্মসূত্রে, তো জানি যে আম বাঙালির মেধা কিন্তু যথেষ্ট হাই, মানে গ্লোবাল স্ট্যান্ডার্ডে। তো বাঙালির মধ্যেই বুদ্ধিমান মানুষ অনেকে আছে। এবার এই বুদ্ধির সাথে একটু শিক্ষা আর একটু কর্মর সংমিশ্রণ দরকার, তাহলেই হবে। সকলে ভালো থাকবেন।